প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা ছবিতে জটায়ুর হলো জয় জয়কার। জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির চরিত্রে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। কিছুদিনের মধ্যে তার অনবদ্য অভিনয়ের গুণে তিনি হয়ে উঠলেন বাঙালির আবেগের জায়গা। নেশায় ছিলেন অভিনেতা, কিন্তু পেশায় ছিলেন ক্রিমিনাল লয়ার। হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতে করতে তিনি খুব সহজে বাঙালির মনে একটা স্থান করে নিয়েছিলেন। সন্তোষ দত্ত জন্মগ্রহণ করেছিলেন 2রা ডিসেম্বর 1925 সালে। অভিনয়ের প্রতি টান ছিল ছেলেবেলা থেকেই। তার বাবা ছিলেন পূর্ণচন্দ্র দত্ত, তিনিও ছিলেন অভিনয় প্রেমী। নিজে তো অভিনয় করতেনই, ছেলেকেও অভিনয়ে উৎসাহ দিতেন। গ্রামের বাড়িতে পুজোর সময় নাটক হতো, সেই নাটকে অংশগ্রহণ করতেন ছোট বড় সকলে। 7 বছর বয়সে তিনি তার বাবার ক্লাবে শাহজাহান নাটকে অভিনয় করেছিলেন। কলকাতায় এসে পড়াশোনার সঙ্গে সঙ্গে নাটকের প্র্যাকটিসও চলত। সবিতাব্রত দত্ত, নির্মল কুমার প্রমুখ নাট্যরসিকদের সঙ্গে তৈরি করেছিলেন নাট্য সংস্থা আনন্দম, পরে যার নাম হয় রূপকার। প্রথম জীবনে ছিলেন ব্যাংকের কেরানি, ইম্পেরিয়াল ব্যাংক। তারপর সুরেন্দ্রনাথ কলেজ থেকে আইন পরীক্ষা দিয়ে হলেন অ্যাডভোকেট। ক্রিমিনাল লয়ার হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। ওকালতির সাথে নাটক চলত। রূপকার নাট্য সংস্থায় সুকুমার রায়ের চলচ্চিত্র চঞ্চরী নাটকে তাঁকে দেখলেন সত্যজিৎ রায়। তারপর এই প্রবাদ প্রতিম পরিচালক সত্যজিৎ রায় তাঁকে নিয়ে এলেন ছবির জগতে। 1957 সালে পরশ পাথর ছবিতে একটি ছোট্ট চরিত্রে সন্তোষ দত্তকে তিনি নিয়েছিলেন। সেখানে সন্তোষ দত্ত দেখিয়েছিলেন তার অভিনয় দক্ষতা। তারপর সত্যজিৎ রায়ের পরপর ছবি তিন কন্যা, সমাপ্তি, মহাপুরুষ, গুপিগাইন বাঘাবাইন, সোনার কেল্লা, জন অরণ্য, জয় বাবা ফেলুনাথ ও হীরক রাজার দেশে, এই ছবিগুলিতে সন্তোষ দত্তকে নিয়েছিলেন। সত্যজিৎ রায়ের লেখার মধ্যে আমরা পাই জটায়ু হলেন বিষয়ী, জীবন শক্তিতে ভরপুর, ভদ্র, উদার, সজাগ, কর্মক্ষম, আদ্যপান্ত বাঙালির ব্যক্তিত্ব। এইরকম এক চরিত্রের জন্য সত্যজিৎ রায় অভিনেতা হিসেবে সন্তোষ দত্তকে নিলেন। সোনার কেল্লা ছবিতে সন্তোষ দত্ত জটায়ু চরিত্রটিকে যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, পরবর্তীকালে আরেকটি ছবি হলো জয় বাবা ফেলুনাথ। সেই উপন্যাসে সত্যজিৎ রায়ের তুলিতে জটায়ুর চেহারা সম্পূর্ণভাবে বদলে গিয়ে সন্তোষ দত্তের মতন হয়ে গেল। একজন অভিনেতার জন্য সাহিত্যের চরিত্র এইভাবে পরিবর্তন হওয়ার ঘটনা এক বিরল ঘটনা। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু ধীরে ধীরে বাঙালির প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন। শুধুমাত্র জটায়ু নয়, তিনি জন অরণ্যে হীরালাল, সমাপ্তি ও হারমোনিয়ামে কন্যাদায়গ্রস্ত পিতা, গোপাল ভাঁড়ের গোপাল, চারমূর্তিতে মেসোমশাই এবং ওগবধূ সুন্দরীতে অবলাকান্ত চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। 1968 সালে মুক্তি পেয়েছিল গুপিগাইন বাঘাবাইন। সেই ছবিতে দুটি অনবদ্য চরিত্র ছিল শুন্ডি রাজা, হাল্লা রাজা। পরস্পর বিরোধী এই দুটি চরিত্রেই সন্তোষ দত্তের অসামান্য অভিনয় ভরিয়ে দেয় ছবিটিকে। এই কঠিন অভিনয় কত সহজাতভাবে তিনি করেছিলেন। 1974 সালে মুক্তি পেয়েছিল সোনার কেল্লা। এই ছবিতে কালজয়ী চরিত্র জটায়ু, তার মুখে একের পর এক অসাধারণ সংলাপ এবং সেইগুলো বলার ভঙ্গিমা অনবদ্য। রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মধ্যে হাস্যরস কত সাবলীলভাবে তিনি এনেছিলেন। তিনি সত্যিই যেন হাইলি সাসপিশিয়াস। তার সংলাপগুলি অধিকাংশই মুখস্থ হয়ে গিয়েছিল দর্শকদের। তার মৃত্যুর পর সত্যজিৎ রায় আর ফেলুদার গল্প থেকে ছবি করেননি, কারণ একটাই, জটায়ু নেই। সত্যজিৎ রায় ছাড়াও তিনি অভিনয় করেছিলেন পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ, অমল সুরের গোপাল ভাঁড়, পীযূষ বসুর সিস্টার,
ব্রজবুলি, তরুণ মজুমদারের গণদেবতা, দীনেন গুপ্তর মর্জিনা আবদুল্লাহ, উমানাথ ভট্টাচার্যের চার মূর্তি, নবীন মাস্টার, শ্রীমান পৃথ্বীরাজ, ঘটকালী, খেলার পুতুল, সুবর্ণলতা, বহু ছবিতে তিনি দেখিয়েছিলেন তার অভিনয় দক্ষতা। সত্যজিৎ রায় লেখা পড়ে জানা যায়, সন্তোষ দত্ত অভিনয়কে এতটাই ভালোবাসতেন যে অভিনয়ের জন্য তিনি মামলার দিন বদল করে নিতেন। অভিনয়ের সঙ্গে আপোষ ছিল না। সোনার কেল্লা ছবির জন্য রাজস্থান কিংবা হীরক রাজার দেশের জন্য যখন পুরুলিয়ায় আউটডোর শুটিং করতে যেতেন, তখন আদালতের শুনানি রীতিমতো মুলতবি রাখতেন তিনি। তার অমায়িক ব্যবহারের জন্য বাদী ও বিবাদী পক্ষের উকিলরাও মানিয়ে নিতেন। একবার শুটিং করতে গিয়ে কাশীর সরু গলিপথের মধ্যে দাঁড়িয়েছিল এক প্রকাণ্ড ষাঁড়। ফেলুদা আর তোপসে ষাঁড়টাকে পাশ কাটিয়ে গেলেও জটায়ু অর্থাৎ সন্তোষ দত্ত বেশ ভয় পাচ্ছেন, ইতস্তত করছেন। পরে শুটিংয়ের সময় সেই ষাঁড়ই ব্যাগরা দিয়েছিল জটায়ুকে। সে মুখ ঘুরিয়ে এমন শিং নাড়িয়েছিল যে তখন জটায়ু অভিনয় ভুলে এক লাফে 3 হাত পেছনে, যাকে বলে একেবারে রিয়েল জটায়ু। ক্যামেরা ঠিকঠাক কাজ করায়নি বলে দৃশ্যটা শেষ অবধি ধরা যায়নি। ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত হাসি খুশি মিশুকে মানুষ ছিলেন। বিবাহ করেছিলেন প্রতিমা দেবীকে, তাঁর এক কন্যা হয়, নাম লাবণ্য। তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী, আবার অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। 1978 সাল পর্যন্ত কোর্টে যেতেন ট্রামে বাসে চেপে। রাস্তার মানুষ যদি তাকে চিনে ফেলতেন, অনেক সময় হেঁটেও বাড়ি ফিরেছেন। তিনি ছিলেন ফুটবলের ভীষণ ভক্ত। অবসর বিনোদনে তিনি রান্না করতেও পছন্দ করতেন। পড়াশোনা করতে করতে তিনি ভক্ত হয়ে পড়েছিলেন হলিউডের বিখ্যাত কমেডিয়ান গ্রাউচো মার্ক্সের। তার হাতের লেখা ছিল দেখার মতো, ক্যালিগ্রাফিতে তার অসামান্য দক্ষতা ছিল। তিনি নাটক এবং টিভি সিরিয়ালও করেছিলেন। মৃত্যুর আগে শেষ যে নাটকটি করেছিলেন তা হল রবি ঘোষের শ্রীমতী ভয়ঙ্করী। এছাড়াও তিনি রবি ঘোষের সঙ্গে গোয়েন্দা ভগবান দাস নামে একটি টিভি সিরিয়ালও করেছিলেন। শুটিং যখন করতেন তখন সেখানে আইনজীবী হিসেবে নিজের কাজও করতেন। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আইনের বইও পড়ে নিতেন। অনেক জটিল এবং গুরুত্বপূর্ণ মামলা লড়েছিলেন সন্তোষ দত্ত। অনেকেই শুনলে বিস্মিত হবেন, হেমন্ত বসু হত্যাকাণ্ড, দেবযানী বণিক হত্যা মামলা ইত্যাদি বিভিন্ন মামলার সঙ্গে আইনজীবী হিসেবে জড়িত ছিলেন তিনি। নেপাল রায় হত্যা মামলার সময় অভিযুক্তদের পক্ষে যখন লড়ছিলেন, তখন মামলা থেকে সরিয়ে আসার জন্য ফোনে হুমকি পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু মামলা থেকে তিনি মোটেই পিছিয়ে আসেননি। বাংলা চলচ্চিত্রকে যারা তাদের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে সমৃদ্ধ করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সন্তোষ দত্ত। তিনি কৌতুক অভিনয়ের জন্য জনপ্রিয় হলেও গুরুত্বপূর্ণ চরিত্রেও অনবদ্য অভিনয় করতেন। এই সদা হাসিখুশি মানুষটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ধরা পড়ল ফুসফুসে ক্যান্সার। চিকিৎসা চলল। রেডিয়েশন নিয়েও পেশা ও নেশা দুটোই চালিয়ে যান সমান তালে। দুরারোগ্য ব্যাধিও তাঁকে দমাতে পারেননি। লালমোহন বাবু ওরফে জটায়ু আইনজীবী হিসেবেও কাজ করে গেছেন, আবার অন্যদিকে ছবিতে অভিনয়ও করে গেছেন। তার মনের জোর ছিল প্রশংসনীয়। 1988 সালের 5ই মার্চ তিনি চলে গেলেন। রেখে গেলেন অনেক কিছু। আজও লালমোহন বাবু বা অবলাকান্তের মতো চরিত্রের বিকল্প কেবলমাত্র সন্তোষ দত্ত। তিনি নিজেই নিজের প্রতিযোগী ছিলেন। আপাতমস্তক সাধারণ ছিলেন বলে আপামর জনসাধারণের কাছে তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে অসাধারণ হয়ে উঠতে পেরেছিলেন। শুধু যে বিশিষ্ট চরিত্র অভিনেতা
অথবা প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন তা নয়। অবসর কাজের ফাঁকে তিনি লিখে গেছেন বেশ কিছু কবিতা, প্যারোডি গানের চরণ, গল্পের ছক এবং গদ্য রচনা। তিনি ছিলেন একাই একশো। তাঁর অসামান্য প্রতিভার জন্য বাঙালির স্মৃতির মণিকোঠায় অমর হয়ে থাকবেন।